নমস্কার, আমি স্বাতী লগ্না। যারা আমাকে চেনেন তারা তো চেনেনই, আর যারা আমাকে চেনেন না তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। আমার কাছে ইনবক্সে অনেকগুলো মেসেজ এসছে বিভিন্ন রকমের পশুপ্রেমীদের কাছ থেকে, অনেক ডগ হেটারদের কাছ থেকেও এসছে। ডগ হেটার বলবো না, অনেকে আছেন যারা সত্যিকারের সাইনোফোবিক বা যারা হয়তো সত্যিকারের ভয় পায় কুকুর, এরকমও তো বহু মানুষ আছেন। তাদের অনেকের কাছ থেকে আমার কাছে রিকোয়েস্ট এসছে যে আমি যেন এই ব্যাপারে কিছু কথা বলি, যে এই যে এত সমস্যা হচ্ছে, এত কিছু হচ্ছে বা এত রকমের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এত মানুষ রাস্তায়। আমি এখনও অবধি আমার শারীরিক কারণের জন্য হোক বা কিছু প্রফেশনাল কারণে হোক, আমি এখনও অবধি যেতে পারিনি, সক্রিয়ভাবে রাস্তায় নেমে আমি প্রোটেস্ট করতে পারিনি। আমাদের এনজিও থেকে কিছু জন গেছেন যারা কিনা রাস্তায় নেমে সক্রিয়ভাবে আন্দোলন করছেন এবং আমাদের শিবিনার প্রতিনিধিত্ব করছেন। তাদের সেসব সোশ্যাল ওয়ার্কার ভাই বোনদের ওপরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আমার অ্যাবসেন্সে এত ভালো একটি কাজ করছেন। তো কিন্তু যে টপিকে আমাকে সবাই রিকোয়েস্ট করছেন কথা বলার জন্য, আমার মনে হয় সেই টপিকে আমি যদি আজকে কথা বলি হয়তো অনেক কিছু অনেকের ক্লিয়ার হবে। দেখুন, আপনারা যারা কুকুর পছন্দ করেন না বা কুকুর ভয় পান, আপনারা কিছু কারণ বলেছেন। যে কারণগুলো হচ্ছে রাস্তায় কুকুর দৌড়াদৌড়ি করে, রাস্তায় কুকুররা কামড়ে দিয়ে চলে যায়, আপনাদের বাচ্চারা খেলতে গেলে পরে কুকুর কামড়ায়। আপনাদের এই পয়েন্টগুলো ভুল, আমি সেটা বলবো না। আমি আজকে প্রায় 12 বছরের ওপরে রাস্তার কুকুরদের নিয়ে আমি কাজ করছি। যখন আমার মা বাবা ছিল তখনও আমি বাচ্চাদের খাওয়াতাম, বাচ্চাদের আদর করতাম। শরীর খারাপ হলে পরে বেলগাছিয়া নিয়ে যেতাম ট্রিটমেন্ট করানো, যখন হাতে টাকা ছিল না, হাতে টাকা অনেক কম ছিল, স্টুডেন্ট ছিলাম তখন। সেই মুহূর্তে যেটুকু আমার সামর্থ্য হতো আমি সেটুকু করার চেষ্টা করতাম। তারপরে যখন আমি শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু করলাম, তখন দেখলাম যে এটাকে আরও বড় মাত্রায় করা যায়। এখন আমার নিজের একটা শেল্টার আছে, আমি চাইবো আপনারা সেই শেল্টারে সবাই আসুন এবং আমার বাচ্চাদের সাথে আপনারা পরিচয় করে যান। ওরা ভীষণ ফ্রেন্ডলি, কাউকে কামড়ায় না, ট্রেনিং দেওয়া হয়, সব কিছু করা হয়। তো আপনারা সেখানেও আসতে পারেন, সেখানে এসে আপনারা দেখাশুনো করে তাদের সাথে সময় কাটিয়ে যেতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আর আমার বাড়িতে তো জানেনই, অলরেডি আমার বাড়িতে আমার মনিবরা রয়েছেন যারা মনে করেন আমি তাদের একদম দাসী, এবং তাদের দাসী হতে পেরে আমিও কৃতজ্ঞ। কারণ প্রতিটা মাই দাসী হয় বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদের 5 তো মায়েদের একটু শুনতেই হয়, খাটতেও হয়। তো সব মিলিয়ে আমি একজন অ্যানিম্যাল লাভার, এবং আপনি বলতে পারেন আমি পুরোপুরি নিরামিষাশী। আমি আমিষ খুব একটা গ্রহণ করি না, এবং আপনারা অনেকেই জানেন যে প্রায় সময় দুমদাম করে অসুস্থ হয়ে পড়ি, আমাকে অ্যানিম্যাল প্রোটিন নিতে বলা হয়, আমি তাও নেই না। আমি তার সাবস্টিটিউট খাওয়ার চেষ্টা করি। আমি মাছ মাংসর থেকে অনেক বেশি আমি মাশরুম খেতে ভালোবাসি। আমি দুধেরও কোনো জিনিস খাই না, কারণ এর একটা কারণ আছে। দুধের জিনিস খাই না কারণ আমার ল্যাকটোজ ইনটলারেন্স, তার মধ্যে আমার দুধ ব্যাপারটা খুব একটা, এই যে সবাই বলে না গরু দুধ দেয়, আমি এর সাথে খুব একটা ফ্যামিলিয়ার না। আমার মনে হয় গরু দুধ দেয় না, আমরা গরুর দুধটাকে কেড়ে নিই। তো এরকম অনেক কিছু কথায় আমি বিশ্বাসী, কিন্তু সেগুলোর সাথে কোনোটাই, এগুলো আমার ব্যক্তিগত মতামত, এগুলো কোনোটাই আমি কারোর ওপর চাপিয়ে দিতে পারি না। ঠিক যেমন আমরা কুকুর পছন্দ করব না অপছন্দ করব, কুকুরকে খাওয়াবো না খাওয়াবো না, তাদেরকে রাস্তায় থাকতে দেব না তাদেরকে অ্যাডপ্ট করব, কোনোটাই কিন্তু আমরা কারোর ওপর চাপিয়ে দিতে পারি না। স্বাধীন দেশ, সবার একটা ব্যক্তিগত মতামত আছে। এবার যে ব্যাপারে আমি কথা বলতে এলাম, আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, যে রায়ে বলা হয়েছে যে কুকুরদের ধরে নিয়ে গিয়ে দিল্লির রাস্তায় কোনো কুকুর থাকবে না। 10 লাখ কুকুরকে ধরে নিয়ে গিয়ে একটা পাউন্ডে রেখে দিতে হবে, একটা শেল্টারকে রাখতে হবে। শেল্টারগুলো যেন হয় জনবসতি এলাকা থেকে অনেক দূরে। এবং দিল্লিতে এই রায়টা কার্যকর করার জন্য ধরপাকড় শুরু হয়ে গেছে। প্রচুর অ্যানিম্যাল লাভাররা গিয়ে প্রোটেস্ট করছেন, প্রচুর ডগ লাভাররা প্রোটেস্ট করছেন, শান্তিপূর্ণ প্রোটেস্ট করছেন। তা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, অনেক রকমের টর্চার করা হচ্ছে, এবং এগুলো কিন্তু হচ্ছে। এবার এই ঘটনার দুটো দিক আছে। একটা হচ্ছে এটা, এই যে রায়টা যে আছে, এবং এই রায়ের সমর্থনে শুধুমাত্র দিল্লিবাসী না, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষগুলো কুকুরদের পছন্দ করে না বা কুকুরদের ভয় পায়, এরকম বহু মানুষ যারা কুকুরদের নিয়ে বিভিন্ন রকমের কোনো প্রবলেমে আছেন, তারা কিন্তু চাইছে ডগ পাউন্ডে কুকুরগুলো যাক। সবার আগে আমাদের বুঝতে হবে
এবার এই অনেক যারা আছেন যারা অ্যানিমাল লাভার না, যারা ডগ লাভার না, যারা কিনা কিছুটা হলে কুকুরদের অপছন্দ করেন, ভয় পান, কুকুরদের অপছন্দ করা আর কুকুরদের ভয় পাওয়া এই দুটো শ্রেণী কখনো এক হয় না, এরা সম্পূর্ণ আলাদা দুটো সত্তা। যেমন ডগ লাভার একটা সত্তা, ডগ নন লাভার একটা সত্তা। এই ডগ নন লাভারদের মধ্যেই আসে ডগ হেটাররা। আর যারা কুকুরদের ভয় পায় তারাও কিন্তু সবসময় যে ডগ হেটার হয় তা কিন্তু নয়, তারা অনেক কিছু জানেন না বা অনেক কারণে তারা ডগদের ভয় পান, যেটাকে সায়ানোফোবিক বলা হয়। তো এই ব্যাপারগুলো আছে। তো এখানে দুটো জিনিস কাজ করছে। একটা হচ্ছে আমাদের সবার আগে বুঝতে হবে ডগ পাউন্ডটা কী। ডগ পাউন্ড হচ্ছে শেল্টার, ঠিক আছে? শেল্টারে কি হচ্ছে আপনাদের, যখনই আপনারা কোনো শেল্টারে বাচ্চাদের দিচ্ছেন, এই শেল্টারগুলোতে সবসময় একটা হোমের মতো, যেমন অনাথ বাচ্চাদের হোমে রাখা হয় বা কোনো দুস্থ অসহায় মেয়েদের হোমে রাখা হয়। এই হোমগুলো কি সবসময় খুব ভালো মেয়েদের দেখাশুনো করে, বাচ্চাদের দেখাশুনো করে? বিশেষ করে সরকারি হোমগুলোর কথা বলছি। আর তেমনি সরকারি যদি কোনো শেল্টার থাকে, সেখানে বাচ্চাগুলোর যে 10 লাখ বাচ্চাকে যে স্থানান্তরণের কথা হচ্ছে, এই স্থানান্তরণটা কিভাবে সম্ভব সেই সম্পর্কে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। যে সুপ্রিম কোর্ট এটা বলতেন যে বাচ্চাগুলোকে ডগ পাউন্ডে পাঠানো হবে, সেখানে 1.5 লাখের ওপর লোক কাজ করে, তাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, বাচ্চাগুলোকে স্টেরিলাইজ করা হবে, ভ্যাকসিন দেওয়া হবে এবং ওদের যথারীতি ট্রিটমেন্ট করা হবে, ভালো পশু চিকিৎসালয় দেওয়া হবে, মানে যেটাকে বলা হয় ভেটেরিনারি হসপিটাল, এগুলো দেওয়া হবে। তাহলে এই যে এতগুলো ডগ লাভার, অ্যানিম্যাল লাভার যে রাস্তায় নেমে প্রোটেস্ট করছেন, এটা কেউ করতেন না। অন্তত পক্ষে এরকম কিছু হলেও, বাকিদের কথা আমি বলতে পারছি না, কিন্তু আমি এই প্রোটেস্ট থেকে নিজেকে বাইরে রাখতাম। কিন্তু সুপ্রিম কোর্ট এটা কোথাও বলেনি যে বাচ্চাগুলোর সাথে আলটিমেটলি কী হবে, ওদের যে শেল্টারে পাঠানো হবে শেল্টারটা কেমন হবে, শেল্টারের মধ্যে কী কী থাকবে, কী কী থাকবে না, কতজন লোক থাকবে, কিভাবে বাচ্চাগুলো দেখাশুনো হবে, সেই সম্পর্কে কোনো ধারণা কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। সবচেয়ে বড় প্রবলেম যারা অ্যানিমাল লাভার, যারা ডগ লাভার, তাদের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে, যেটা কিনা আমরা বুঝতে চাইছি না। আমাদের কিন্তু বেসিক প্রবলেম এটাই হচ্ছে। এর পরবর্তী সময় ধাপে আমাদের কি প্রবলেম হচ্ছে? আমাদের প্রবলেম হচ্ছে যখন ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে পাউন্ডগুলোর অবস্থা আমরা জানি, কিন্তু পাউন্ড কোথায়? আদৌ কি কোনো পাউন্ড আছে? না থাকলে পরে 8 সপ্তাহের মধ্যে বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাওয়া হবে? কারা স্থানান্তরণ করবে? মিউনিসিপ্যালিটি করবে তো? বাচ্চাগুলোকে কোথায় নিয়ে গিয়ে রাখা হবে? পাউন্ড তো দিল্লিতে কোথাও নেই। তাহলে দিল্লিতে হয়তো হাতে গোনা কয়েকটা পাউন্ড আছে, সেই পাউন্ডে 10 লাখ বাচ্চাগুলোকে কিভাবে রাখা হবে? না রাখা হলে 10 লাখ বাচ্চাগুলোর সাথে কি হবে মানুষগুলোকে রেহাই দিতে? এই যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু কোথাও দেওয়া নেই, এটা আপনাদের বুঝতে হবে। আমি মানছি কুকুর আপনাকে কামড়েছে কখনো ছোটোবেলায়, বা আপনি আপনার বাচ্চা হয়তো কখনো কামড় খেয়েছে, বা আপনার বাড়ির লোক কখনো কামড় খেয়েছে, বা কুকুরদের দেখে আপনি স্বাভাবিকভাবে ভয় পান, হতে পারে, আমি অস্বীকার করছি না। আমি এটাও বলছি না যে আমি কুকুরদের এত দেখাশুনো করি, আজকে 78খানার ওপরে কুকুর আমি আমার শেল্টারে রেখেছি, বাড়িতে এতগুলো আমার মনিবরা রয়েছে, তার মানে এটা নয় যে আমিও কখনো অজানা জায়গায় গেলে পরে সেখানকার বাচ্চাগুলোকে দেখে, তাদের দাঁত খিঁচুনি দেখে সামান্যতম ভয় মনে আসে না যে হ্যাঁ ওরা হয়তো আমাকে কামড়াতে পারে। আমাদের সবার মনে এই ভয়টা আসা নর্মাল, আমি বলছি না যে এই ভয়টাতে কোনো ভুল আছে। তাহলে ভুল কোথায় আছে? বাচ্চাগুলোকে মেরে ফেলা। বাঘও হিংস্র, গরুও সময় সময় হিংস্র হয়ে ওঠে, স্বাদ তো গুতিয়েই দেয়। আপনারা যদি কখনো বাজারে যান যেখানে হয়তো কোনো উৎসর্গীকৃত ষাঁড় এসে খাচ্ছে, তার মুখের থেকে খাবার ছিনিয়ে নিন, বা পাশ দিয়ে যান, সেও আপনাকে গুতিয়ে দেবে। বেড়ালকে আদর করতে যান ইচ্ছের বিরুদ্ধে, সেও আপনাকে আঁচড় দেবে। কিন্তু সমস্যা এগুলো নয়। বিহারে বাদরের কামড়ে প্রতি বছর কেউ না কেউ মারা যায়, প্রতি মাসে 2-1টা করে বাচ্চা জখম হয়। কদিন আগে তো একটা বাচ্চাকে ধাক্কা মেরে ফেলেই দিয়েছে। কিন্তু এটা সমস্যার সমাধান নয়। তাহলে সমাধানটা কোথায় আছে? সমাধানটা এখানে আছে সংখ্যা নিয়ন্ত্রণে। যে কোনো কিছু আমাদের দেশে, যে কোনো কিছু সমস্যা হচ্ছে সংখ্যা নিয়ন্ত্রণে, যা আমরা কোনোদিন করতে পারি না। যারা আমাকে চেনেন তারা জানবেন শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন
আমার মতো করে আমি তৈরি করেছি এটাকে, যেখানে এখন বহু মানুষেরা কাজ করেন, কর্মসংস্থান পেয়েছেন, যারা তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু কাজ করছি বস্তি অঞ্চলগুলোতে। এই বস্তি অঞ্চলগুলোতে থাকছেন কারা? মানুষরা। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কিন্তু আমাদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এই মানুষগুলো বস্তি অঞ্চলে বাস করছেন জনসংখ্যার আধিক্যের জন্য। তাহলে আমাদের দেশে শুধুমাত্র কুকুরের জনসংখ্যা একটা বড়সড় সমস্যা নয়, মানুষের জনসংখ্যাও কিন্তু একই রকমভাবে সমস্যা। এই যে আমরা বিভিন্ন বস্তি অঞ্চলগুলোতে যাই, সেখানে কোনো শৌচালয় নেই, পানীয় জলের সুব্যবস্থা নেই, ভাগাড়ের পাশে একগুচ্ছ বাড়ি করে মানুষগুলো রয়েছে অস্বাস্থ্যকর দমবন্ধকর পরিবেশে। সেখানে বাচ্চাগুলো বড় হচ্ছে, তারা কাগজ কুড়াচ্ছে, কারো বাড়িতে গিয়ে কাজ করছে, এরকম তো রয়েছে, আমরা রোজ দিন দেখি। আজকে আপনারা কুকুরদেরকে পাউন্ডে পাঠিয়ে দিয়ে সমাজকে পরিষ্কার করার চেষ্টা করছেন, রাস্তাকে পরিষ্কার করার চেষ্টা করছেন। কালকে আপনারা এই মানুষগুলোকে উঠিয়ে দিয়ে বলবেন আপনারা কোথাও অন্যদিকে চলে যান, তখন এই মানুষগুলো কি করবে? মানুষ তো কুকুরের থেকে অনেক বেশি ডেঞ্জারাস, আমরা সবাই জানি। তাহলে এই মানুষগুলোকে, তাহলে সমস্যা হচ্ছে আমাদের সংখ্যা নিয়ন্ত্রণে। আমরা কোথাও সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা সবসময় দেখুন, আমাদের সবার আগে কয়েকটা পয়েন্ট বুঝতে হবে। আমরা একটা 150 কোটি দেশে বসবাস করি, আমাদের প্রতিটা রাজ্যে কয়েক কোটি করে মানুষ আমরা বসবাস করি, তাই তো? এটাই আমাদের সবচেয়ে বড় পরিস্থিতি, এখন খারাপ পরিস্থিতি। আপনার রাস্তায় যে কুকুরগুলোকে দেখতে পান, এই কুকুরগুলো বেসিক্যালি কি করবে? এই কুকুরগুলো তো কিছু করার নেই বেসিক্যালি এখানে। ওরা তো গিয়ে কখনো বলবে না যে আমাদের স্টেরিলাইজেশন করিয়ে দিন প্লিজ, আমাদের বাচ্চা হচ্ছে, আমাদের ভ্যাকসিন লাগবে। ওরা তো এগুলো করতে পারবে না। তাহলে কি করতে হবে? সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে যে হ্যাঁ, এই যে কুকুরের সংখ্যার আধিক্য দেখা যাচ্ছে, এই যে কুকুরের এত রকমের সংখ্যা বেড়ে চলেছে, মানুষদের যে একটা ভালো জায়গা দিতে হবে, মানুষ এবং কুকুরের যে সহাবস্থান করতে হবে, তাহলে ইনিশিয়েটিভ কে নেবে? আমাদের গভর্নমেন্ট নেবে। এই যে আপনাদের যদি আন্দোলন হয়, আপনাদের যদি মনে হয় যে আপনারা যারা কুকুর পছন্দ করেন না তারা কখনোই চাইতে পারেন না, আমরা অনেকেই আছি যারা বাঘ পছন্দ করি না, যারা গন্ডার পছন্দ করি না, যারা সিংহ পছন্দ করি না বা ভয় পাই। আজকে যদি আপনার সামনে একটা সিংহ চলে আসে, আপনি সিংহটাকে মারার চেষ্টা করবেন বা আপনি সিংহ থেকে পালানোর চেষ্টা করবেন, কিন্তু আপনি অ্যাজ এ হিউম্যান বিইং আপনি কখনো চাইতে পারেন না সিংহটা মরে যাক বা বাঘটা মরে যাক, কারণ আপনি তার থেকে ভয় পাচ্ছেন। এটা তো হতে পারে না। আমরা এক সচেতন নাগরিক হিসেবে কখনো কোনো সিংহ বা বাঘের মৃত্যু কামনা করতে পারি না, হাতির মৃত্যু কামনা করতে পারি না, সে হাজার আমাদের ক্ষতি করুক না কেন, কারণ এরা অবলা, এরা নিষ্পাপ। অবলা মানেই নিষ্পাপ। অবলাদের কিন্তু সেই বুদ্ধিটা নেই যেই বুদ্ধি দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা নিজেদের সভ্যতার শ্রেষ্ঠ জীব বলে নিজেদেরকে প্রমাণ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সেভাবেই আচরণ করতে হবে। আজকে অবলাগুলো আমাদের কামড়াচ্ছে, কুকুর কামড়াচ্ছে, গরু গুঁতোচ্ছে, বাদরের কামড়েও র্যাবিস হচ্ছে, সেক্ষেত্রে বাদরের কামড়েও মানুষ মারা যাচ্ছে। শুধু বাদর নয়, বাদুরের কামড়েও মানুষ মারা যাচ্ছে। আপনারা চাইলে পরে নিজেরাই ডেটা করে দেখতে পারেন, যে ডেটাগুলো রয়েছে গুগলে আপনারা পেয়ে যাবেন, আপনাদের আরও অনেকভাবে আপনারা এগুলো পেয়ে যাবেন ডেটাগুলো। তাহলে এই যে এত প্রাণী খেপে গেছে, এত প্রাণী মানুষের ওপরে অ্যাটাক করছে, কেন হচ্ছে এগুলো? কারণ আমরা ওদের জঙ্গলটাকে ধ্বংস করে ফেলেছি, আমরা ওদের বাসস্থানকে ধ্বংস করে ফেলেছি, আমরা ওদের খাবার শেষ করে ফেলেছি। এই যে আমরা এত আবর্জনা ফেলি, এত চারিদিকে এত আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের দেশে যখন মূল সমস্যা সংখ্যা নিয়ন্ত্রণ বা সেটা জন্মসংখ্যা নিয়ন্ত্রণ, সেটা মানুষের হোক, কুকুরের হোক, বিড়ালের হোক, তাহলে আমাদের সবার আগে ফোকাস করতে হবে জন্মসংখ্যা নিয়ন্ত্রণের ওপরে। আজকে যেমন কুকুরদের নিয়ে আপনারা সমস্যা ভোগ করছেন, আমি পানিহাটি মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকি এবং আমার বাড়ি থেকে আমার স্টেশন যেতে আপনি অজস্র ডাস্টবিন পেয়ে যাবেন। আমি অনেকেই জানেন যে আমি আগরপাড়ায় থাকি, তো অজস্র ডাস্টবিন পেয়ে যাবেন আপনারা এখানে। শুধু আগরপাড়া না, আপনি সোদপুর স্টেশনের সামনে দেখুন, ডাস্টবিনই ডাস্টবিন, চারিদিকে নোংরাই নোংরা, নোংরা ভাগাড় ছড়িয়ে আছে। আপনি আগরপাড়া স্টেশনের পাশে দেখুন, এত বড় ভাগাড় যে আপনি ট্রেন থেকেও দেখতে পাবেন। আমরা ইয়ার্কি করে বলি ওটা আগরপাড়ার পাহাড়। তো এটা হচ্ছে রিয়ালিটি। এই যে কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এরা কি করে? এরা কিন্তু কেউ আমাদের শত্রু না, এই কুকুরগুলো কিন্তু আমাদের শত্রু না। সমাজে এদের প্রয়োজনীয়তা আছে। আপনি যদি ভাবেন যে কুকুরগুলো আমাদের শত্রু, আপনি ভুল ভাবছেন।
আপনি সর্বৈতভাবে ভুল ভাবছেন, সর্বৈবভাবে আপনি ভুল ভাবছেন। কারণ ওরা আমাদের শত্রু না, ওরা আমাদের খুব বড় একটি বন্ধু। ওরা কত বড় বন্ধু আপনারা তো নিজেরাও বুঝতে পারছেন না। এখন যখন ওরা থাকবে না, যখন ওরাও এরকম বাঘসিংহর মতো লুপ্তপ্রায় হয়ে যাবে, তখন হয়তো আপনারা এটা বুঝবেন যে ওরা আমাদের কতভাবে বাঁচিয়েছে। আজকে যেমন কাক আমাদের চারপাশ থেকে ক্রমশ কমে যাচ্ছে, আমরা কাকের প্রয়োজনীয়তা বুঝতে পারছি। শকুনের সংখ্যা কমে যাওয়ায় আমরা ভাগাড়ের যে এত ময়লা, চারপাশে এত আবর্জনা, এত পশু পাখি মরে পড়ে আছে, এত দুর্গন্ধ, এত রোগ ব্যাধি, শকুনের সংখ্যা কমে যাওয়ায় এখন আমরা শকুনের প্রয়োজনীয়তা বুঝতে পারছি, ঠিক একদিন আমরা কিন্তু এদের প্রয়োজনীয়তাও বুঝতে পারবো। এই যে পশুগুলো রয়েছে, এই যে পশু, এই যে এত কুকুরদের নিয়ে এত যে আমরা তরজা করছি, এত যে কথা বলছি, এত যে ওদের ঠেলে সরিয়ে দেওয়া, দূরে সরিয়ে দেওয়ার যে কথা বলছি, এর একটাই কারণ যে আমরা কিন্তু কোথাও না কোথাও ওদের ওপর নিডি। এই যে আমরা এত পশু পাখি এত কিছুকে মেরে ফেলছি, আমরা কিন্তু আমাদেরই ক্ষতি করছি। আজকে কুকুরদের নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, আমরা কুকুরদেরকে পাউন্ডে পাঠাচ্ছি। কালকে বাদর নিয়ে সমস্যা হবে, কালকে বাদরদের আমরা পাউন্ডে পাঠাবো। পশু গরু নিয়ে সমস্যা হবে, তারপরে ছাগল, কখনো মুরগি, কাক, পায়রা, সবাইকে আমরা পাউন্ডে পাঠিয়ে দেব, সবাইকে আমরা মেরে ফেলবো। কারণ আমাদের ভয়, আমাদের সমস্যা, আমাদের সব কিছু। তাহলে আমরা কিভাবে টিকে থাকবো কতগুলো মানুষ মিলে? এই যে এত বস্তি অঞ্চল, এত নোংরা, এত শৌচকর্ম এরা বাইরে করে, এত শৌচকর্ম ভেবে দেখুন কলকাতা শহরে এত আনরেজিস্টার্ড বস্তি, 12 লাখের ওপর মানুষ যারা কিনা আনরেজিস্টার্ড বস্তি অঞ্চলে থাকেন, যাদের শৌচালয় নেই, যাদের কোনো কিছু নেই। সেটা কলকাতার মতো একটা মেট্রোপলিটনের কথা বলছি। আপনি দিল্লি যান, আপনি মুম্বাই যান, মুম্বাই ধারাভি আছে, মুম্বাইয়ে সবচেয়ে বড় বস্তি অঞ্চল রয়েছে, ধারাভিতে আপনি যান। আপনি দিল্লির কোনো বস্তি অঞ্চলে যান, আপনি গুজরাটের কোনো বস্তি অঞ্চলে আসুন, আপনি অন্যান্য কোনো বস্তি অঞ্চলে আপনি যান না কেন, এই যে এত মানুষের শৌচক্রিয়ার এত প্রবলেম, এত কিছু, এরা কিন্তু রাস্তাঘাটেই শৌচকর্ম করে রাখে। এই যে অবলা জীবগুলো আছে, এরাই কিন্তু এই শৌচকর্ম থেকে যে বর্জ্য পদার্থগুলো রাস্তায় পড়ে থাকে, এরা কিন্তু সেইগুলোকেই খেয়ে বেঁচে থাকে। এরা কিন্তু সেগুলোকে খেয়ে আমাদের পরিবেশ পরিষ্কার রাখে। আপনার ফেলে দেওয়া ভাত, আপনার ফেলে দেওয়া খাবার, আপনাদের অপরিষ্কার জিনিসপত্র, আপনাদের এই যে এত প্রাণী মারা যায় রাস্তাঘাটে, সেই যখন কোনো মরে যাওয়া, কোনো নোংরা, এগুলো খেয়েই এরা বেঁচে থাকে। আমরা ভালো আছি। দেখুন, হতে পারে আপনি ডগ হেটার, হতে পারে আপনি ডগ লাভার না, হতে পারে আপনার কুকুর নিয়ে ফোবিয়া আছে, সব কিছু আমি মানছি। কিন্তু কখনো এটা ভেবে দেখুন যে যদি এত প্রাণী, এই এত সংখ্যাটা বাড়লো কিভাবে? ওরা তো একা একা ওরা বাড়িয়েছে একা। প্রজনন, আমাদের প্রতিটা প্রাণী প্রজনন, যারা স্তন্যপ্রায়ী প্রাণী, যারা নর্মাল প্রাণী, যারা কিনা ডিম থেকেও বাচ্চা ফুটিয়ে বের করে, সবার কাছে প্রজনন একটা স্বাভাবিক জিনিস। প্রজনন তো হবে, নাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই যে প্রজনন লাগাম ছাড়াভাবে বেড়ে গেছে, এর জন্য কি আমরা কোথাও দায়ী নই? যদি আপনার মনে হয় যে কোনো এনজিও কাজ করছে না, সেই এনজিওতে ডোনেশন আপনি দেবেন না। আপনারা নিজেদের গ্রুপ করে, পাড়াতে একটা গ্রুপ করে সেখানে ফান্ড, ক্লাব তো সব পাড়াতেই আছে। এই যে পুজোতে আপনারা এত ডোনেশন পাচ্ছেন, সব স্টেটে হয়তো পান না, বাট সবাই ডোনেশন তো কালেক্ট করেন। সবাই পুজো, কেউ গণপতির জন্য কালেক্ট করেন, কেউ নবরাত্রির জন্য কালেক্ট করেন। যারা কিনা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছেন, যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তারা তো করেনই, অবভিয়াসলি করেন। সংখ্যা নিয়ন্ত্রণ করুন। সংখ্যা নিয়ন্ত্রণ করাটা খুব একটা সুবিধা রয়েছে আমাদের। আমরা স্টেরিলাইজ করতে পারি, বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়াতে পারি, আমাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়াতে পারি। সবসময় আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, এই প্রকৃতিতে যত কীট পতঙ্গ, মানুষ, যা কিছু ভগবান তৈরি করেছেন, প্রকৃতি তৈরি করেছেন, হয়তো হতে পারে আপনি ধার্মিক নন, আপনি নাস্তিক, আপনি হতে পারে সব কিছু। নাস্তিক হলে নিশ্চয়ই আপনি বিজ্ঞানে বিশ্বাস করেন, আমি নিজেও বিজ্ঞানের ছাত্রী। তো বা আপনি আস্তিক হতেই পারেন। বিজ্ঞানের ছাত্রী হওয়ার সাথে নাস্তিক বা ধার্মিক হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি আর্টসের স্টুডেন্ট হয়েও আপনি নাস্তিক হতে পারেন, সেটা আপনার মেন্টালিটি, সেটা যার যার মেন্টালিটি। আমি কখনো কাউকে বলি না যে আমি ধার্মিক মানে সবাইকে ধার্মিক হতে হবে, আমি রিলিজিয়াস মানে সবাইকে রিলিজিয়াস হতে হবে একসাথে, এরকম কোনো ব্যাপার নেই। যে কেউ যার যেটা ইচ্ছে সে করতে পারেন। কিন্তু এটাতে বিশ্বাস করবেন যে এই পৃথিবীতে সমস্ত প্রাণীর একটা নিজস্ব ভূমিকা আছে, আমাদেরও আছে, বাকি পশু পাখিদেরও আছে। তার যদি ভূমিকা না থাকতো, ভগবান তাকে তৈরি করতেনই না, প্রকৃতি তাকে তৈরি করতেনই না, বা তাকে রাখতেনই না আমাদের প্রকৃতির মাঝখানে, তাকে অবলুপ্ত করে ফেলতেন, বা
এগুলো হতো, যেটা প্রয়োজনীয়তা না থাকতো। তার প্রয়োজনীয়তা আছে বলেই তাকে রাখা হয়েছে। এই যে কুকুরগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আপনি ভয় পান, আমি মানছি, আপনার ভয়কে আমি অস্বীকার করছি না। হতে পারে আপনি ভয় পান, হতে পারে আপনার সমস্যা হচ্ছে কুকুর নিয়ে, কিন্তু আপনি ভেবে দেখুন, আপনার একার সমস্যার জন্য আপনি তো বাকি নগরবাসীর সমস্যা করতে পারেন না। আপনার একার হয়তো ভালো লাগছে না কুকুর, কিন্তু বাকিদের হয়তো ভালো লাগছে, তারা হয়তো চাইছে কুকুরগুলো থাক। সেক্ষেত্রে তারা হয়তো সেই কুকুর থেকে বেনিফিটেড হচ্ছে মেন্টালি এবং এনভায়রনমেন্টালি, দুটোই কিন্তু কুকুরদের মাধ্যমে হওয়া যায়। আপনারা অনেকেই জানেন না, অনেকেই শুধুমাত্র একটা কুকুরের বাচ্চা কোলে নিলেই তার মন ভালো হয়ে যায়, সে ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে যায়। এই যে এত এত মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিম্যাল লাভারদের, এই যে এত এত অসাধু এনজিও অবধি যেগুলো চলছে অ্যানিম্যাল লাভারদের ইমোশনকে ভর করে, সেই ইমোশনগুলো কিন্তু রিয়েল। ইমোশনে কিন্তু কোনো ক্ষতি নেই, সেই ইমোশনে কিন্তু কোনো বিন্দুমাত্র কোনো জল নেই। যারা অ্যানিম্যাল লাভার হয়, অ্যানিম্যাল এনজিওর অনেক সময় এরকমও এনজিও আমি দেখেছি যাদেরকে ফোন করলে পরে পাওয়া যায় না, আপনি ফোনের পর ফোন করে যাবেন, সেই অ্যানিম্যাল এনজিওগুলো আপনার ফোন ধরবে না, এরকমও এনজিও আছে। এবং তারা কিন্তু কখনো কাজ করতে আসে না, এরকমও এনজিও আছে। আপনার লোকাল এনজিও হয়তো এরকম কিছু এনজিও আপনারা দেখতে পাবেন বা জানেনও হয়তো এরকম, আমি নামগুলো কখনোই বলবো না। অনেক বড় বড় পলিটিশিয়ানদের এরকম এনজিও আছে, এখানে বাচ্চা পাঠালে সে বাচ্চা আর ফেরত আসে না। তো কিন্তু তার মানে এটা কখনোই না যে এই যে মানুষগুলোকে, এই যে মানুষগুলো টাকা জোগাড় করে এই অ্যানিম্যাল শেল্টারে বাচ্চাগুলোকে দিল সুস্থ হয়ে ফিরিয়ে আনার জন্য, বাচ্চাগুলো ফিরে এলো না, যে মানুষগুলো টাকা জোগাড় করে বাচ্চাটার ট্রিটমেন্ট চালানোর চেষ্টা করলো, সে তাদের ইমোশনে কিন্তু জল নেই, তাদের কিন্তু জেনুইন ইমোশন তাদের। তো যদি আপনার মনে হয় আপনার কুকুরে যেমন ভয় আছে, দেখুন না কিছুভাবে যদি ভয়টাকে ভাঙানো যায়। আমার যেমন বাসে ভয় আছে, আমি কি তার জন্য বলবো যে বাসই ব্যান হয়ে যা? আমার তো বাসে ভয় আছে, বাস উল্টায়, বাস অ্যাক্সিডেন্ট করে, দুটো বাসে এসআইসি করতে করতে একটা বাস উল্টে গেছে। র্যাবিস যেমন আপনি ঘর থেকে বেরোলেই কুকুর আপনাকে কামড়াচ্ছে না, তেমনি কিন্তু বাসে উঠলেই আপনার বাস উল্টে যাচ্ছে না, ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে না? একটু একটু লজিক্যালি আমরা ভাবি। এবার রইল অনেকের কথা যারা বলছেন যে সুপ্রিম কোর্ট নাকি এটাও বলেছে যে মাছ মাংস যারা খায় তারা কিভাবে অ্যানিমাল লাভার হতে পারে। এটা একটু প্রবলেমেটিক, এই কথাটা প্রচণ্ড প্রবলেমেটিক কথা। কারণ আমি মাছ মাংস খাই না, আমি যেমন অ্যানিমাল লাভার, যারা মাছ মাংস খায় তারাও কিন্তু হতে পারে। খাদ্য শৃঙ্খলের সাথে কোনো প্রাণীকে ভালোবাসার কোনো মিলই নেই। কারণ কুকুরও তো মুরগি খায়, কুকুর কি মুরগি খায় না? যদি আমি এখন সেই মুরগি কাটাটাকে আমি যদি এখন অপোজ করি, তার মানে আমি আমার বাচ্চাকে না খাইয়ে রাখছি। যে মানুষটা মানে যারা বাঘের রক্ষণাবেক্ষণ করছে, তারা যদি বলে যে বাঘ মাংস না খেয়ে চিয়ে দই মাখা খাবে, তা তো হয় না প্র্যাকটিক্যালি। তো ফুড চেন বা খাদ্য শৃঙ্খল বলে একটা কথা আছে, খাদ্য শৃঙ্খল বা ফুড চেনটাকে আমাদের সম্মান করতেই হবে। আজকে আমি ভেজ খাচ্ছি মানে আমি আরেকজনকে বলতে পারি না ভাই তুমি ভেজ খাও, সে হয়তো মাছ খেতে ভালোবাসে। আর ননভেজদের মধ্যে অনেক কিছু টাইপ আছে, কেউ ডিম খায়, কেউ মাছ মাংস ডিম সবই খায়, কেউ শুধুমাত্র মাছ খায়, এরকম অনেকগুলো প্যাটার্ন আছে। তো এরকম বহু কিছু আছে, এগুলো অনেক বড় একটা আলোচনা। তবে আমার বলার বিষয় যেটা যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, কুকুরগুলোকে যারা কিনা রাস্তায় আপনারা বলছেন যে কুকুররা র্যাবিস ক্রিয়েট করে, দিল্লির রাস্তায় কিন্তু কুকুর একমাত্র সমস্যা নয়,